হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই মোটামুটি ভালো আছেন। টুডে we will learn clause and phrase. It is very important topic of English grammar. So let's learn clause. Clause শব্দের অর্থ বাক্যাংশ এবং phrase শব্দের অর্থ শব্দগুচ্ছ। প্রথমে আমাদের clause এবং phrase এর মধ্যে পার্থক্যটুকু জেনে নেওয়া দরকার। পার্থক্যটা হলো যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেটা ক্লজ, যেখানে কি থাকে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেটা হলো ক্লজ, এবং যেখানে সাবজেক্টও থাকে না এবং ফাইনাইট ভার্বও থাকে না সেটা হচ্ছে ফ্রেশ। যেখানে সাবজেক্টও থাকে না এবং ফাইনাইট ভার্বও থাকে না সেটা হলো ফ্রেশ। আচ্ছা, এই বিষয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। যেমন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম ফাইন, বাক্যটি দেখুন, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম ফাইন। আচ্ছা, এখানে দেখুন, এখানে বাই একটি প্রিপোজিশন, দা কি, দা আমরা জানি আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আচ্ছা, গ্রেস এখানে নাউন হিসেবে কাজ করেছে, অফ প্রিপোজিশন, আল্লাহ নাউন। দেখুন এখানে একটিও ভার্ব নেই, ফাইনাইট ভার্ব তো ধরার কথা, কোনো ভার্বই নেই এখানে, তাই না? আচ্ছা, এখানে কি আছে? আই এম ফাইন, এখানে একটি ভার্ব রয়েছে, এটিকে আমরা কি ভার্ব বলি? বি ভার্ব। বি ভার্ব যেখানে এককভাবে থাকে, আমরা বি ভার্বকে অনেকে অক্সিলারি ভার্ব বলি শুধু, কিন্তু দেখুন এখানে বি ভার্ব কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। কি ভার্ব হিসেবে কাজ করেছে? মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, এবং এটাই এখানে ফাইনাইট ভার্ব, এটাই এখানে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। তাহলে এটি একটি ক্লজ, এখানে সাবজেক্ট রয়েছে একটি আই, তো যেখানে ভার্ব রয়েছে সেখানে তো সাবজেক্ট থাকবে, আর এটি একটি ক্লজ। আর এখানে দেখুন, এখানে সাবজেক্টও নেই, ফাইনাইট ভার্বও নেই। ভার্ব থাকলে তো সাবজেক্ট থাকবে, কারণ কি? কারণটা হলো সাবজেক্ট অর্থ কি? কর্তা। ক্রিয়া যদি না থাকে, ভার্ব অর্থ কি? ক্রিয়া। ক্রিয়া না থাকলে কর্তা কোথা থেকে থাকবে? আর কর্তা যদি থাকে তাহলে ক্রিয়া থাকবে। বিষয়টা এরকম। তো দেখুন, আমরা আরও উদাহরণ দিয়ে শিখি। ইব্রাহিম কামস হেয়ার টু লার্ন ইংলিশ, এটি একটি বাক্য। ইব্রাহিম কামস হেয়ার টু লার্ন ইংলিশ, এখানে দেখুন ইব্রাহিম একটি সাবজেক্ট। আচ্ছা, এই যে কামস হলো এখানে একটি একটি ভার্ব। ইব্রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে এস যুক্ত করেছি। আচ্ছা, এখানে দেখুন আরেকটি রয়েছে ইব্রাহিম কামস হেয়ার একটি অ্যাডভার্ব। আচ্ছা, টু লার্ন ইংলিশ। আচ্ছা, টু একটি প্রিপোজিশন, লার্ন একটি ভার্ব। লার্ন মানে কি? শেখা। লার্ন মানে কি? শেখা, টু লার্ন। তাহলে এই টু প্লাস লার্ন, এটি একটি ভার্ব এখানে, কিন্তু এটি কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব কীভাবে চিনব? ফাইনাইট ভার্ব চেনার উপায় হলো, দেখুন ফাইনাইট ভার্বে আমরা টেন্স নির্ণয় করতে পারি। আপনাকে যদি বলা হয় যে এই বাক্যটি টেন্স চেঞ্জ করুন, এটিকে পাস্ট টেন্সে লিখুন, তখন আপনি কি করবেন? আপনি লিখবেন ইব্রাহিম কেম হিয়ার টু লার্ন ইংলিশ। ইব্রাহিম কেম হিয়ার টু লার্ন ইংলিশ। আর যদি ফিউচার করতে বলে, এটা বললাম পাস্ট ইনডিফিনিট, যদি ফিউচার ইনডিফিনিট করতে বলে তাহলে আপনি কী করবো? ইব্রাহিম উইল কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আমরা এই ভার্বটার টেন্স চেঞ্জ করতে পারছি, কিন্তু এই টু লার্নের কি কোনো টেন্স চেঞ্জ করা যায়? যায় না। মনে রাখবেন, ফাইনাইট ভার্বের টেন্স পরিবর্তন করা যায়, টেন্স নির্ণয় করা যায়, কিন্তু নন ফাইনাইট ভার্বের টেন্স পরিবর্তন করা যায় না। আমাদের ফাইনাইট ভার্বটা চেনা কেন দরকার, এটা আমরা একটু করে বুঝতে পারবো। আমরা যেহেতু ক্লজ এবং ফ্রেশ শিখছি, ক্লজ এবং ফ্রেশ চেনার জন্য আমাদেরকে ফাইনাইট ভার্বটা চেনা খুবই দরকার, সাথে সাবজেক্টও। আচ্ছা, তাহলে এটা একটা উপায়। আরেকটা উপায় হলো যে দেখুন এখানে সাবজেক্ট রয়েছে ইব্রাহিম কি সাবজেক্ট, তো এখানে দেখুন ইব্রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কিন্তু আমরা এখানে এস যুক্ত করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা এস যুক্ত করি, তাই না? তো এখানে এস যুক্ত করেছি, কিন্তু এটা ফাইনাইট ভার্ব বলেই আমরা এখানে কি করেছি?
এই সাবজেক্টের সাথে এগ্রি করার জন্য এখানে এস যুক্ত করেছি, এটা সাবজেক্টের সাথে এগ্রি করেছে এই ভার্বটা। কিন্তু এইখানে কিন্তু আমরা কখন এই সাবজেক্ট যাই থাকুক এটা কিন্তু এই নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্টের সাথে এগ্রি করে না, এটা এগ্রি করার কিছু থাকে না। হ্যাঁ, এগ্রি করতে হয় ফাইনাইট ভার্বে, ফাইনাইট ভার্বকে সাবজেক্টের সাথে এগ্রি করতে হয়। আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছেন হয়তো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখবেন ফাইনাইট ভার্বের সাথে আমরা সাবজেক্টকে এগ্রি করি, নন ফাইনাইট ভার্বের সাথে। আরও উপায় আছে চেনার, যেমন ফাইনাইট ভার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, যা নন ফাইনাইট ভার্ব দ্বারা করা যায় না। যেমন আমি যদি কাউকে বলি যে টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, তাহলে সে কিছুই বুঝবে না, তাই না? আমি যদি বলি যে আই গো টু লার্ন ইংলিশ, তাহলে এখানে গোটা আই সাবজেক্ট এবং ভার্ব বসানো আই গো বলার কারণে সে বুঝবে, বাক্যটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে। আচ্ছা, কিন্তু দেখুন টু লার্ন দ্বারা শুধু টু লার্ন ইংলিশ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে না। আচ্ছা, আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াক মানে হাঁটা, আমরা জানি ওয়াক হলো একটি ভালো, ওয়াক অর্থ কি হাঁটা। তাহলে আমরা ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, এখানে এটিকে সাবজেক্টে রূপান্তর করেছি। এটি একটি জিরান, ভার্ব প্লাস আইএনজি, এখানে জিরান এটি নাউন হিসেবে কাজ করেছে, সাবজেক্ট হিসেবে কাজ করেছে এখানে। তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটি আমরা যদিও আমরা ভাবছি যে এটি ভার্ব, কিন্তু এটি এখানে নাউন হিসেবে কাজ করেছে এবং এটি এখানে ভার্ব হিসেবে কাজ করেনি। এটাও কিন্তু এটি একটি বাক্য, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটি একটি বাক্য। মনে রাখবেন যে এটি কিন্তু এখানে ফাইনাইট ভার্ব কিন্তু ওয়াকিং না, এখানে ফাইনাইট ভার্ব হলো ইজ। একটি ভার্ব রয়েছে, এটি এখানে মেইন ভার্ব। এখানে কামসটা ছিল ফাইনাইট ভার্ব, এখানে ইজটা হলো ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছেন? ফাইনাইট ভার্ব চেনাটা খুবই জরুরি, কারণ আমরা ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্যই হয় না। আমরা অনেক সময় ফ্রেশকে বাক্য বলি, হ্যাঁ, কিন্তু ফ্রেশ কিন্তু বাক্য না, ফ্রেশের মধ্যে কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। অতএব ফ্রেশকে আমরা কখনো বাক্য বলে ভুল করব না এরপর থেকে। আচ্ছা, ফ্রেশ কখনো বাক্য হয় না, ফ্রেশের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না। যেমন আমরা এখানে দেখেছিলাম এটি ফ্রেশ বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এটি কিন্তু কোনো বাক্য না। যেমন এ গুড বয়, একটি ভালো ছেলে, এ গুড বয়। এখানে দেখুন এটি একটি ফ্রেশ, এটি একটি নাউন ফ্রেশ। আচ্ছা, ফ্রেশ সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানবো। প্রতিটি এক একটি ফ্রেশ এক একটি পার্ট অফ স্পিচের নিয়ে কাজ করে, কোনোটি নাউন ফ্রেশ, কোনোটি অ্যাডজেক্টিভ ফ্রেশ, কোনোটি অ্যাডভার্বিয়াল ফ্রেশ। আচ্ছা, এ গুড বয় এটি কিন্তু একটি নাউন ফ্রেশ, এটি একটি ফ্রেশ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। হ্যাঁ, এখানে আমরা কিন্তু ফুল স্টপও দিতে পারবো না। আচ্ছা, আমরা ফ্রেশের শেষে অনেক সময় এক্সক্লেমেশন মার্ক দিই, বিশেষসূচক চিহ্ন দেওয়া যায়, কিন্তু ফুল স্টপ বা কোশ্চেন মার্ক এগুলো ব্যবহার করি না। আচ্ছা, এখানে দেখুন এটি একটি নাউন ফ্রেশ। নাউন ফ্রেশ কীরকম? ফ্রেশ হলো যে পাশাপাশি কয়েকটি ওয়ার্ড বসে যদি কোনো পার্ট অফ স্পিচের নিয়ে কাজ করে, তাহলে তাকে আমরা ফ্রেশ বলি। হ্যাঁ, যেমন এটি একটি নাউন ফ্রেশ হিসেবে কাজ করেছে। এই গুড বয়, আমরা যদি বলি এই গুড বয় ইজ কামিং, দেখুন এখানে এখন আমি ভার্ব বসালাম, এখানে ফাইনাইট ভার্ব বসালাম। আচ্ছা, এ গুড বয়, তাহলে এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কে আসছে? এ গুড বয়, এটা ভালো ছেলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখুন এটি একটি নাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর সাবজেক্ট হিসেবে সাবজেক্ট কে হয়? নাউন এবং প্রোনাউনই সাবজেক্ট হয়। তো এখানে দেখুন বয়টি একটি নাউন, এটি কিন্তু হেড ওয়ার্ড। এই বয়টি এখানে হেড ওয়ার্ড, এই ফ্রেশটি এটি একটি ফ্রেশ, এটি একটি এই গুড বয়, এটি একটি ফ্রেশ, এই বয়টি এটি হলো হেড ওয়ার্ড। আচ্ছা, তাহলে এ গুড, এটা এও বসেছে বয়ের জন্য, গুডটাও বসেছে বয়ের জন্য, তাই না? এই দুটি বসেছে বয়ের জন্য। বয় না থাকলে এই গুড কিন্তু সাবজেক্ট হতে পারতো না। আচ্ছা, তাহলে এটি একটি কি ফ্রেশ। তো ফ্রেশের মধ্যে আমরা কি জানলাম, আমরা একটু রিভিউ করি।
যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেটা ক্লজ, এবং যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না সেটা কি ফ্রেশ। আচ্ছা, এখন আমাদের মূল বিষয়টা হলো যে আমরা ক্লজ এবং ফ্রেশ সম্বন্ধে জানবো। আচ্ছা, ক্লজ সম্বন্ধে আজকে আমরা একটু ভালোভাবে জানবো, ফ্রেশ সম্বন্ধে পরবর্তী ক্লাসে হয়তো আরও বিস্তারিত জানবো। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল কি? আচ্ছা, এগুলো দেখি। প্রিন্সিপাল ক্লজ, ক্লজ হলো 3 প্রকার। 1 নম্বর প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, 3 নম্বর কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ কত প্রকার? 3 প্রকার। একটি হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের আরেকটি নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন ক্লজ। আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা প্রিন্সিপাল ক্লজ কোনটিকে বলবো, কোনটিকে সাবঅর্ডিনেট বলবো, এটা আমরা এখন জানবো। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন আমরা একটু উদাহরণ দিই, যেমন ইব্রাহিম is a teacher who lives in the US. Ibrahim is a teacher who lives in the USA. আচ্ছা, দেখুন এখানে এখানে আমরা এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে আমরা এখন জানবো যে এখানে কোনটি কোন ক্লজ। এখানে দেখুন এখানে দুটি ক্লজ রয়েছে, বাক্যাংশ দুটি রয়েছে। ইব্রাহিম ইজ আ টিচার হু লিভস ইন দ্য ইউএসএ। তো ইব্রাহিম ইজ আ টিচার, এটি হলো এখানে প্রিন্সিপাল ক্লজ। আর হু লিভস ইন দ্য ইউএসএ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কী কারণে? এটা সহজ উপায় হলো চেনার। আপনার প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দিয়ে বুঝতে মনে না থাকলেও আপনার ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দিয়ে মনে রাখবেন, খুব সহজ উপায়। যেমন এই বাক্যটা হলো স্বাধীন আর এটা হলো পরাধীন। এই বাক্যটা স্বাধীন, এটা হলো পরাধীন, পরের অধীন। কী কারণে? যেমন ইব্রাহিম ইজ এ টিচার, আমি যদি কাউকে বলি যে ইব্রাহিম ইজ এ টিচার, আমার কথা বুঝবে সে, তাই না? আমি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো যে ইব্রাহিম একজন শিক্ষক। কিন্তু আমি যদি কাউকে বলি হু লিভস ইন দ্য ইউএসএ, যে ইউএসএতে বাস করে, যে ইউএসএতে বাস করে, আমি যদি কাউকে বলি, তাহলে সে আমাকে প্রশ্ন করবে আবার যে ইউএসএতে বাস করে বলতে তুমি কী বোঝাচ্ছ, তাই না? সে আমার আমাকে প্রশ্ন করবে। তো এই জন্যই এই যে দেখুন হু লিভস ইন দ্য ইউএসএ, এই বাক্যটা কিন্তু এককভাবে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। এই জন্য এটা ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট কার উপর? ইব্রাহিম ইজ আ টিচার, এই ক্লজটার উপরে নির্ভরশীল। এই বাক্যাংশটার উপর নির্ভরশীল। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে ইব্রাহিম ইজ আ টিচার এটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন। একে প্রয়োজন হচ্ছে না, এই ক্লজটাকে প্রয়োজন হচ্ছে না। কিন্তু হু লিভস ইন দ্য ইউএসএ একে প্রয়োজন হচ্ছে। ইব্রাহিম ইজ আ টিচার, এই ক্লজটাকে এর প্রয়োজন হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটি উদাহরণ দিই। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে পারলে আমরা প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লজ বুঝে ফেলব। যেমন ইফ ইউ ডু ইট আই উইল বি হ্যাপি। ইফ ইউ ডু ইট আই উইল বি হ্যাপি। দেখুন, এবং মনে রাখবেন যে সাবঅর্ডিনেট ক্লজের মানে সাবঅর্ডিনেট যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা শুরুতে কিন্তু
এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে শুরুতেই। হ্যাঁ, এটা যদি পরে থাকে তাহলে যেমন আমরা যে লিখতাম আই উইল বি হ্যাপি ইফ ইউ ডু ইট, তাহলে এই বাক্যটা পড়া চলে যাবে যদি ইফটার সামনে থাকতে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের চেনার একটা উপায় হলো, সহজ উপায়, এভাবে চেনা যাবে। এই সাবঅর্ডিনেটিং এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। এর আগে যেটা লিখেছিলাম ওটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে আপনার একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে এখানে একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। আচ্ছা, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এখানে ইফ ইউ ডু ইট, আপনারা দেখুন কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বলুন তো। এখানে আপনার যদি তুমি এটা করো, যদি তুমি এটা করো, আমি যে কাউকে বলি যদি তুমি এটা করো, সে কি আমার মনের কথা ভালোভাবে বুঝবে? বুঝবে না, সে আবার আমার কোশ্চেন করবে কি কোনটা করো, যদি তুমি এটা করো কি বলতে চাচ্ছ, প্রশ্ন করবে। এই জন্য এটা ডিপেন্ডেন্ট, এটা কার উপর ডিপেন্ডেন্ট? এই বাক্যটার উপর ডিপেন্ডেন্ট। আই উইল বি হ্যাপি, এটার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি কাউকে বলি আই উইল বি হ্যাপি, আমি খুশি হব, সে আমাকে প্রশ্ন, হয়তো আপনাদের যে মনে হচ্ছে যে কী জন্য খুশি হবে এটা প্রশ্ন করবো, কিন্তু এটা বিষয় না। এখানে সে এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছে এবং এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, এবং এটার সামনে কোনো কি নাই, সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই। ওকে, তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ ইসি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, যেমন আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে আই নোটা হলো কি প্রিন্সিপাল ক্লজ, হোয়ার হি লিভস এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। হোয়ার হি লিভস মানে কি? সে যেখানে বাস করে, সে যেখানে বাস করে। এই ক্লজটাকে নির্ভর করতে হচ্ছে আই নো এর উপর, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। কারণ আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্সে দেখলাম একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটি ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তো সিম্পল সেন্টেন্সেও কিন্তু আমরা একটু এগুলো মিশিয়ে দিই। সিম্পল সেন্টেন্সে আমরা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য মেনলি এগুলো শিখছি প্রধানত। আরও প্রয়োজন রয়েছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য, এবং মানে সুন্দর ভাষার মধ্যে একটা ভালো দখল আনার জন্য আমাদেরকে এগুলো জানতে হয়, এবং ট্রান্সফরমেশন ভালোভাবে করার জন্য তো আমাদের জানা লাগবেই। তো আমরা সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যে ট্রান্সফরমেশন করবো নেক্সটে, তো সেগুলোর জন্য এগুলো প্রয়োজন। তো সিম্পল সেন্টেন্স কী থাকে? যেমন আমি যদি একটি সিম্পল সেন্টেন্স লিখি, সবাই জানে না বাক্যটি, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, তাই না? দেখুন এখানে কিন্তু একটি ক্লজ রয়েছে, এই ক্লজটি কিন্তু এটি কিন্তু ক্লজ না। ইন স্পাইট অফ হিজ বিং পোর, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এটাতে এটা হলো ফ্রেশ, এটা হলো ফ্রেশ। আমরা যখন এই সিম্পলকে কমপ্লেক্স করি তখন আমরা কি করি? তখন এই ফ্রেশটাকে একটা ক্লসে রূপান্তর করি, এই ফ্রেশটাকে ক্লসে রূপান্তর করি। যেমন এটার কমপ্লেক্স কি? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাই না? তো আমরা এখানে কি করি? এই দোটাকে, এই ইনস্পাইট অফ হিজ বিং পোরটাকে আমরা কি করি? একটা ক্লসে রূপান্তর করি, দো হি ইজ পোর। এটার খুব সহজ একটা পদ্ধতি আমি শিখিয়ে দেবো, ট্রান্সফরমেশনের পরবর্তীতে। এটা খুব সহজ চার্টের মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো করবো। তো দেখুন এখানে কিন্তু এটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্যাংশ থাকে একটি মাত্র। তো দেখুন রয়েছে হি ইজ অনেস্ট, এটি একটি সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তো কমপ্লেক্স সেন্টেন্সে যে আমরা দেখলাম ইফ ইউ ডু ইট আই উইল বি হ্যাপি, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ
আর এখানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট আর সরি এটা ইন্ডিপেন্ডেন্ট এটা ডিপেন্ডেন্ট। এখন আমাদের কি বাকি থাকলো কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স যেমন he is a student and he is a player। দেখুন এখানে he is a student এটি একটি প্রিন্সিপাল ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। he is a player এটিও একটি প্রিন্সিপাল ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সগুলো কী দ্বারা যুক্ত থাকে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাই না? আর সিম্পল সেন্টেন্স তো যুক্ত থাকে না। তাহলে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন ফ্যান ভয়েস মনে রাখতে হয় FAN ফ্যান VOYS ফ্যান ভয়েস। এই 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 কনজাংশনগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকে। F বলতে বুঝিয়েছি ফর, A and N nor, B but, O or, Y yet, S so। তো এগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকে। তো কম্পাউন্ড সেন্টেন্সে প্রতিটি ক্লজই কী হয়? প্রতিটি ক্লজই হয় প্রিন্সিপাল ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা তাহলে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সিম্পল সেন্টেন্সেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে প্রতিটি ক্লজই ইন্ডিপেন্ডেন্ট থাকে, ওকে। এবং কমপ্লেক্স সেন্টেন্সে শুধু একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে আমরা ক্লজকে দুই ভাগে ভাগ করতে পারছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আজ আমরা এ পর্যন্ত শিখলাম। পরবর্তীতে আরও নতুন ক্লাস নিয়ে আসবো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে জানাবেন, এবং যারা ইউটিউবে ক্লাসটি দেখেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।